যে বাড়িতে যে একরকম বলা যায় যে কাজের লোক, তাদের আশ্রয়ে তিনি মানুষ হয়েছেন। বাবা ব্যস্ত থাকতেন, বিভিন্ন পরগনায় যেতে হতো জমিদারির কাজের কারণে। এই কারণে তাকে মানুষ হতে হয়েছে ওই মানুষদের কাছে। তাহলে তার ছেলেবেলাটা ওইভাবে মানে পিতার স্নেহ যদি বলি আমরা, সেভাবে কাটেনি। আমরা রবীন্দ্রনাথের ছেলেবেলা আরো বলেছি যে খুব দুরন্ত ছিলেন। দুরন্ত রবীন্দ্রনাথ নজরুল দুইজনই ছিলেন। রবীন্দ্রনাথকে আমরা দেখি যে তিনি বলতেন তার শরীর কেন খারাপ হয় না। ছেলেবেলায় এটা তার দুঃখ ছিল, তার বৃষ্টিতে ভিজতেন, জলে থাকতেন, কেন তার শরীর খারাপ হয় না। মানে এই আক্ষেপ রবীন্দ্রনাথের ছেলেবেলায় রবীন্দ্রনাথের ছিল যে এই তার শরীর সে খারাপ করতে পারত না। আর সেই সময় জ্বর হলে যে ওষুধ ছিল কুইনাইন, এটা খুব বিরক্তিকর ছিল। তো আমরা এইভাবে এই দুরন্তপনার মধ্য দিয়ে এই দুই কবিকে বড় হতে দেখেছি। আমরা দেখি মাত্র 7 বছর বয়সে রবীন্দ্রনাথের প্রথম প্রকাশনা, সাহিত্য প্রকাশনা, সেটা প্রকাশিত হয়। আমরা এটা দিয়ে বুঝতে পারি যে কি পরিমাণ মানে কৃতি মানুষ ওই সময় রবীন্দ্রনাথ বেড়ে উঠছিলেন। আমরা জানি যে রবীন্দ্রনাথ বাংলাদেশ থেকে তার পরিবার ভারতে গিয়েছে, খুলনা থেকে। তার পূর্বপুরুষ বাংলাদেশের খুলনার মানুষ ছিলেন, সেখান থেকে তারা ভারতে গিয়েছেন। এবং আমরা কুষ্টিয়ায় তাদের যে জমিদারি পরগনা, পরবর্তীতে উনি যখন জমিদারি সামলানো শুরু করেন, তখন তাকে আবার আমরা বাংলাদেশের কুষ্টিয়ায় পাই। তিনি তার জমিদারি কাজ দেখাশোনা করতে আসেন। সেইখানে তার সঙ্গে দেখা হয়, তার এই গগন হরকরা লালন সম্পর্কে তিনি জানতে পারেন। এই বিষয়গুলি আমরা শুনবো আলোচকদের মুখ থেকে। আমরা এই যে ছেলেবেলার কথা যদি বলি, আরেকজন আমাদের যে কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, সেই মানুষটির ছেলেবেলা কেটেছে খুব দারিদ্র্যের মধ্যে। দুইটা খুব বিপরীতমুখী, মানে বিপরীত ধর্মী দুইজন মানুষ। একজন জমিদারের সন্তান, এই ওই পরিবারের জন্ম। আরেকজন মানুষ একেবারে দারিদ্র্যের মধ্যে তার জন্ম, বেড়ে ওঠা। শুরু করেছেন পড়াশোনা মক্তব দিয়ে, এবং এই রুটি দোকানে কাজ করেছেন। আমরা জানতে পারি তার ছেলেবেলার যে এই কথা, সেখান থেকে রুটি দোকানে কাজ করেছেন। সেই মানুষ, মক্তবে পড়া মানুষ, তাকে আবার আমরা দেখি লেটোর দলে গান করতে। পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে হারমোনিয়াম নিয়ে যারা গান করে, সেই লেটোর দলে তাকে আমরা গান গাইতে দেখি। আবার সেই মানুষ কৈশোর পেরিয়ে আবার চলে যান এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করতে। আমরা সেই মরুর দেশে তাকে পাই, সেখানে তিনি সৈনিক হিসাবে তার যাত্রা শুরু করেন। আবার ফিরে এসে তার সাহিত্য চর্চার কথা আমরা বলতে পারি। মানে এই যে অভাব অনটন, এটা বাধা হয়ে দাঁড়ায়নি কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে। তার যে সাহিত্য চর্চা, তার যে সাহিত্য ভাবনা, তার যে এই সাহিত্যের যে স্ফুরণ, এই যে শিশু বয়সে হয়েছিল, সেটা চলেছে যতদিন তিনি বাকরুদ্ধ না হয়েছেন। আমরা যদি বাকরুদ্ধ নজরুলকে না পেতাম, তাহলে তার এই যে এই সাহিত্যকর্ম, সেটা আরও বিস্তৃত হতো, আরও বড় হতো। আমরা 5:30টায় শুরু করার কথা আমাদের আলোচনা, সেটা আমরা শুরু করেছি প্রায় 6:30টার দিকে। আমরা এমনিতেই দেরি করে ফেলেছি। আমরা আশা করছি আমাদের প্রধান আলোচক এর মধ্যেই এসে যুক্ত হবেন আমাদের সঙ্গে। আমরা আমাদের যে কাজ, সেই কাজ চালিয়ে যাব। আমরা এই আমাদের আলোচনার কাজটা চালাবো। আমি আমার কথা আবার, আমরা আজকে যখন বলছি যে এই নারীর বুদ্ধি কি পুরুষের চাইতে বেশি না কম, আমরা রবীন্দ্রনাথ যখন 4 অধ্যায় রচনা করছেন, সেখানে আমরা দেখতে পাই যে নায়ক স্টিমারে, তার সঙ্গে দেখা। নায়িকা যে এই বক্তব্য রাখছেন, দেশে ক্রান্তিকাল, দেশে এই প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, সে আহ্বান জানাচ্ছে দেশের এই ক্রান্তি লগ্নে প্রয়োজনের অতিরিক্ত বস্ত্র যার, লজ্জা তারই। নায়িকার সেই বক্তব্যে নায়ক তার পরিধেয় যে বস্ত্র, সেই বস্ত্র যারা ভলেন্টিয়ার ছিলেন, স্বেচ্ছাসেবী ছিলেন, তাদেরকে দিয়ে দিচ্ছেন। এইভাবে তাদের মধ্যে পরিচয়, এবং এই পরিচয় নেতা এবং মানে কর্মী, মানে নায়িকা তাকে এই রাজনীতিতে দীক্ষা দিচ্ছেন, এবং
সেইখান থেকে আমরা দেখতে পাই যে এই দুজনের মধ্যে একসময় প্রণয়ের সম্পর্ক হয় এবং সেই প্রণয়ের সম্পর্ক যখন বিপ্লবের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় তো নায়ক নায়িকাকে গুলি করে। এটা হচ্ছে সেই 4 অধ্যায়ের সমাপ্তি। মানে রবীন্দ্রনাথ যে এরকম মানে এই লিখতে পারেন আমরা 4 অধ্যায়ের মাধ্যমে সেটা বুঝতে পারি। রবীন্দ্রনাথ কতখানি বিপ্লবী মানে প্রয়োজনটাকে সেখানে উপস্থাপন করতে পেরেছেন সেটা আরেকটা ভিন্ন বিতর্কের বিষয়। তারপর আমরা বলতে পারি সেই সময়ে নায়িকাকে দেখাচ্ছেন যে লিডারশিপ হিসাবে। এইটা আমার কাছে অনেক বেশি বড় মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে সেই সময়ের বিবেচনায় এটা অনেক বেশি বিপ্লবী ভাবনা। আর সেক্ষেত্রে আমরা এই রবীন্দ্রনাথকে স্মরণ করব। আমাদের একজন আলোচক বলেছেন যে কত বছর পরে রবীন্দ্রনাথের কবিতাকে পড়বে কিনা, সেই আক্ষেপ রবীন্দ্রনাথ করেছিলেন। আজই হচ্ছে 100 বর্ষ পরে কে বসে পড়েছে মোর কবিতা খানি। আর আমরা বলতে চাই যে রবীন্দ্রনাথের কবিতা আমরা এখনও পড়ি, 100 বছর আরও 100 বছর পরে আমরা রবীন্দ্রনাথের কবিতা পড়ব। আমরা জানবো রবীন্দ্রনাথকে ছড়িয়ে দেবো। আমরা নজরুলের শিকল ভাঙার যে গান, আমরা যারা ঘুমিয়েছিলাম 16 বছর যে পরিশ্রম করে আমরা আন্দোলন সংগ্রাম করে যে এই জগদ্দল পাথরের মতো যে ফ্যাসিস্ট আমাদের কাঁধে চেপেছিল, সেই ফ্যাসিস্টকে যখন আমরা সরাতে পারছিলাম না, সেই শিকল ভাঙার গান আমাদের আবার নতুন করে শোনালেন আমাদের এই যুবকরা, যে ইয়াং জেনারেশন, তারা আমাদেরকে শোনালেন সেই গান, মানে এই উজ্জীবিত হওয়ার গান।